ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে কাল সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি, একাদশে বেশ কিছু পরিবর্তন আনবেন কোচ স্কালোনি। বিপরীতে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসরে নিজেদের বিদায় রঙিন করতে চায় জর্ডান। বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে মুজরিবিন তারেকের পাঠানো প্রতিবেদন। লড়াইটা দুদলের জন্যই নিয়ম রক্ষার। টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা, বিপরীতে টানা 2 হারে বিদায় প্রায় নিশ্চিত অভিষেক বিশ্বকাপ খেলা জর্ডানের। এমন নিরুত্তাপ ম্যাচ নিয়েও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির। কানসাসে সবশেষ অনুশীলনে ঝালিয়ে নিয়েছেন দলের রিজার্ভ বেঞ্চ, পরখ করে নিয়েছেন বিকল্প একাদশ। গোলপোস্টে হুয়ান মুসো ঘাম ঝরালেও আসরে ক্লিনশিট রাখা এমিলিয়ানো মার্তিনেজকে দেখা যেতে পারে একাদশে। চোট কাটিয়ে মন্তিয়েলের ফেরা রক্ষণে দেবে স্বস্তি। মাঝমাঠে লিয়ান্দ্রো পার্তেস অনুশীলন করেছেন হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়। সঙ্গে ছিলেন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনো ও ভ্যালেন্তিন বার্কো। সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে আক্রমণ ভাগে। শুরুর একাদশে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। বিকল্প হিসেবে ম্যাচ শুরু করতে পারেন নিকো পাজ, আর লাউতারোর পরিবর্তে দেখা যাবে হুলিয়ান আলভারেজকে। সব মিলিয়ে সামনের কঠিন লড়াইয়ের কথা ভেবে বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার লক্ষ্য আর্জেন্টিনা কোচের। মেসি প্রথমার্ধে খেলছে না। যেসব খেলোয়াড়ের খেলার কথা রয়েছে তারা খেলার মতো সম্পূর্ণ ফিট। তারা এই দলেরই অংশ। কেবল তারা বেঞ্চে বসে আছে বলেই নয়, বরং আমি মনে করি তারা এটার যোগ্য। তারাও অসাধারণ খেলোয়াড়। নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসরের শেষটা রঙিন করতে চায় দলটি। যে পরিকল্পনার মূল ভূমিকায় থাকবেন মুসা আল তামারি এবং আলী ওয়ালওয়ানের মতো তারকারা। প্রথম 2 ম্যাচে 5 গোল হজম করা জর্ডানের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট। ডিফেন্স সামলে তাই কাউন্টার অ্যাটাকই হবে দলের কৌশল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে আমরাও সেরাটা দিতে চাই আর নিজেদের শেষটা সুন্দর করতে চাই। এটি হতে যাচ্ছে দুদলের প্রথম লড়াই। এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও জর্ডান। বিশ্বকাপে হারানোর কিছু নেই জর্ডানের, তবে তাদের সামনে আছে অনুপ্রেরণার একটি গল্প। 2022 বিশ্বকাপে প্রতিবেশী দেশ সৌদি আরব হারিয়েছিল আর্জেন্টিনাকে। যে মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পরিকল্পনা জর্ডানের। বিপরীতে দলের স্পিরিট ও মোমেন্টাম নষ্ট করতে চায় না আর্জেন্টিনা, তাই প্রতিপক্ষকে বেশ ভালোভাবে সমীহ করছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা এবং জর্ডানের ম্যাচটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান। হাসানুর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল জর্ডানের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির দল জয় পাচ্ছে তা তো হলফ করেই বলা যায়। আর্জেন্টিনা অবশ্যই এই ম্যাচে অনেক অ্যাডভান্টেজে থাকবে, এগিয়ে থাকবে। জর্ডানের আসলে জয়ের সম্ভাবনা বা ড্র করার সম্ভাবনাও খুবই কম। তবে এই ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের একটা সুখবর দিতে চাই বা একটা সংবাদ দিতে চাই যে আর্জেন্টিনার তো আসলে রাউন্ড অফ 32 প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেছে। আমরা একটু দেখাতে চাই সেই প্রতিপক্ষ আসলে কেপ ভার্দে। উরুগুয়েকে অনেকে ধরছিল, কিন্তু গতকালকের প্রোগ্রামে আমি এক্সপ্লেনেশনে বলেছিলাম যে আসলে সৌদি আরব এবং কেপ ভার্দের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আর্জেন্টিনার প্রতিপক্ষ হবার, কেননা উরুগুয়ের ম্যাচ ছিল স্পেনের বিপক্ষে। যাই হোক, কেপ ভার্দে যথারীতি আবারও ড্র করেছে। তারা গোল খাবে না, এইটাই তাদের হয়তো পণ। আর্জেন্টিনার বিপক্ষেও তারা একই মন্ত্রে হয়তো খেলবে। তাদের 4 জুলাই ভোর 4টায় খেলা এবং লিওনেল মেসির যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে খেলা, অর্থাৎ ইন্টার মায়ামির যে মাঠ আছে সেখানেই খেলা কেপ ভার্দের বিপক্ষে। তো সব কিছু মিলে অবশ্যই আর্জেন্টিনা একটা স্বস্তির, একটা সহজ প্রতিপক্ষ তুলনামূলক পেয়েছে। নকআউট পর্বে এর চেয়ে সম্ভাব্য সহজ প্রতিপক্ষ হওয়ার সুযোগ কম। তবে কেপ ভার্দেকেও আমি ছোট করে দেখছি না, তারা স্পেনের সাথে যে পারফরমেন্স দেখিয়েছে সেটা দেখাতে
হারলে হয়তো আর্জেন্টিনারও অনেক কষ্ট হবে জয় পেতে। তো যাই হোক, আমরা এই ম্যাচের আলোচনায় আসি যে কালকে যেহেতু জর্ডান এবং আর্জেন্টিনা ম্যাচ খেলা আছে, মুজনিবিন তারেক যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কেমন হতে পারে একাদশ। তবে আমি আরেকটু ডিটেল জানানোর চেষ্টা করব। আমাদের হাতে একটা সম্ভাব্য একাদশ বা লাইন আপ আমরা দাঁড় করিয়েছি, যেমনটা স্কালোনি আমরা একটু দেখাতে চাই আমাদের লাইন আপটা। স্কালোনি যে আর্জেন্টিনার কোচ, তিনি জানিয়েছেন তিনি পরিবর্তন আনবেন, মেসি খেলছেন না সেটা নিশ্চিত। সেই পরিবর্তনগুলো কেমন হতে পারে আমরা বিভিন্ন আর্জেন্টিন গণমাধ্যম থেকে আসলে বোঝার চেষ্টা করছি। ফরমেশনটা এই মুহূর্তে আসলে হলফ করে বলা যাচ্ছে না, তবে খুব সম্ভবত 4-4-2 ফরমেশনই থাকবে, বা সেটা 4-4-3ও হতে পারেন, কিন্তু একাদশের খেলোয়াড় অলমোস্ট সেমই থাকার কথা। মার্টিনেজ থাকছেন গোলবারের নিচে। মন্ট্রিয়াল গত ম্যাচে মলিনা খেলেছিলেন, মন্ট্রিয়াল প্রথম ম্যাচে কিছুটা চোট পেয়েছেন, তার জায়গায় মন্ট্রিয়াল আসছেন। ওটামেন্ডি সাবস্টিটিউট, এবং সেনেসি তিনিও প্রথমবার হয়তো ম্যাচ খেলবেন, তিনি এর আগে সাবস্টিটিউটও খেলেননি। এই দুজন সেন্টার ব্যাকের দায়িত্বে থাকবেন, এবং নিকোলাস তেগলিফিয়াকো তিনিও প্রথমবার স্টার্টিং লাইন আপে আসছেন। তার ইনজুরি কনসার্ন ছিল, তার জায়গায় ফাকিন্দু মেদিনা কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিলেন, এই জন্য তিনি গত ম্যাচে চান্স পাননি। আমরা যদি মিডফিল্ডে দেখি, গুলেরমো সিমিওনি খুবই ভালো খেলোয়াড়, রাইট সাইডে তিনি খেলেন, তিনি উইঙ্গার হিসেবেও খেলেন, রাইট মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, তিনি ডিজার্ভ করতেন একটা সুযোগ। লিয়ান্দ্রো পারাদেস গত ম্যাচে তিনি বদলি হিসেবে খেলেছেন, তিনি স্টার্টিং 11 থাকবেন, এবং এসকুয়েল প্লাসিওস থাকছেন। এই প্লাসিওস আসলে বায়ার লেভারকুজেনে খেলে থাকেন, খুবই সম্ভাবনাময় মিডফিল্ডার। তিনি যেহেতু সেন্টার মিডফিল্ডার, সেইভাবে তার গোল অ্যাসিস্ট না থাকায় হয়তো চোখে পড়েন না। জিওভানি লো সেলসো অবশেষে তিনি একটা ম্যাচ হয়তো খেলতে যাচ্ছেন। লো সেলসো এর আগের বিশ্বকাপে সবার নিশ্চয়ই মনে আছে, তিনি কাতার বিশ্বকাপের আগে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন। জুলিয়ান আলভারেজের জায়গাটা কনফার্ম, এবং আমি আরেকটা জায়গায় আসলে লাউথারো মার্টিনেজ নাকি নিকো পাস, দুজনের নামটাই একটু রেখেছি। অনেকেই বলছে যে লাউথারো মার্টিনেজকে রাখা হবে, আবার অনেক জায়গায় অনেক গণমাধ্যম বলছে নিকো পাজের থাকার সম্ভাবনা বেশি। তবে যেই থাকুক, এই দুজনের একজনই থাকবে। নিকো পাজও খুব প্রতিভাবান ফুটবলার, তিনি অরিজিন রিয়াল মাদ্রিদের, কিন্তু এই মুহূর্তে তিনি কোমোতে আছেন, তিনি কোমোতেই খেলেন, কোমোরও ফুটবলার, রিয়াল মাদ্রিদ ছেড়ে হয়তো কোমোতেও চলে যাচ্ছেন। তো যাই হোক, এটাই ছিল আর্জেন্টিনার সম্ভাব্য লাইন আপ। মেসি থাকছেন না একাদশে, এটা তো আসলে অনুমেয় হয়ে গেছে, আপনিও বলছেন, এবং আর্জেন্টিনার কোচও সেটা জানিয়েছে। সেক্ষেত্রে যদি জর্ডানের একাদশটা কেমন হতে পারে এটা যদি জানতে চাই, আপনার কাছে নিশ্চয়ই সম্ভাব্য একাদশের একটা তালিকা রয়েছে। হ্যাঁ, জর্ডানের একাদশটা সম্ভাব্য একটা তালিকা প্রস্তুত করেছি, এবং তাদের ফরমেশনটা একটু ডিফারেন্ট হবে। একটু দেখাতে চাই, তারা 3 জন সেন্টার ব্যাক নিয়ে নর্মালি খেলে থাকেন। আর্জেন্টিনার সাথে তারা যদি টেকনিক্যাল চেঞ্জ না এনে থাকেন, তাদের সম্বন্ধে আসলে আর ডিটেল জানানো আমাদের জন্য কঠিন। তবে এর আগের ম্যাচগুলোতে তারা এই ফরমেশনটাই খেলেছে, 3-4-3 ফরমেশনে খেলেছে, অর্থাৎ তারা ডিফেন্সটা একটু সলিড রাখার চেষ্টা করবে। 3 জন সেন্টার ফরওয়ার্ড খেলবেন, এবং মিডফিল্ডে আসলে 3 জন সেন্টার ডিফেন্ডার খেলবেন, এবং মিডফিল্ডে আধিক্য থাকবে, 4 জন থাকছে। এবং আমার মনে হয় যে 3 জন আমরা দেখছি ফ্রন্ট লাইনে, সেই 3 জনের মধ্যেও আসলে 2 জন মিডফিল্ডেই নেমে খেলবেন। সেই হিসেবে আমরা যদি দেখি, তারা মিডফিল্ডে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করবেন, নাম্বার গেমে এগিয়ে থাকার চেষ্টা করবেন, যেন আর্জেন্টাইন ফুটবলাররা বেশি করে পাস দিতে না পারে, সেই জায়গাটা আসলে তাদের প্রচেষ্টা থাকবে বলে আমার বিশ্বাস। তারা নিশ্চিত সর্বস্ব দিয়ে চেষ্টা করবে আর্জেন্টিনার সঙ্গে একটি পয়েন্ট পেয়েও যদি তারা বিশ্বকাপ অভিযানটা শেষ করতে পারে, তাদের জন্য আমার মনে হয় ভালো অর্জন হবে। তো আসলে জর্ডানের লাইন আপ সম্বন্ধে এটি আমার কাছে আইডিয়া ছিল। চেষ্টা করবে তারা আসলে আর্জেন্টিনার বিপক্ষে অন্তত ড্রটা যেন করতে পারে, সেটা আসলে কতটুকু সম্ভব হবে সেটা কালকের ম্যাচেই আসলে আমরা দেখতে পারবো। হাসানুর, আর্জেন্টিনা এবং জর্ডানের এই ম্যাচে কোন কোন প্লেয়ারের দিকে বাড়তি নজর থাকবে ভক্তদের? আর্জেন্টিনার আসলে প্লেয়ারকে আমি যেই প্লেয়াররা সম্ভাব্য একাদশে থাকতে পারার কথা, আমি তাদেরকেই নাম রেখেছি, তাদেরকেই রাখছি। আমি একটু দেখাতে চাই প্রথম ছবিটা, যাকে আমি পিক করেছি যে তিনি ভাইটাল রোল প্লে করতে পারেন, প্লাসিওস। আমি যেটা একটু আগে বলেছিলাম, খুবই সম্ভাবনাময় একজন ফুটবলার, তিনি বায়ার লেভারকুজেনে খেলে থাকেন। বায়ার লেভারকুজেন গত মৌসুমে যে ট্রফি জিতেছিল, তার ওয়ান অফ দ্য মেইন ফান্ডামেন্টাল মেম্বার ছিলেন প্লাসিওস, এবং প্লাসিওস কিন্তু এনজো ফার্নান্দেসের যে জায়গাটা সেখানে খেলবেন। তার পাসিং রেঞ্জ খুব ভালো বল কন্ট্রোল করতে পারেন। আমার মনে হয় আপনারা যদি খেয়াল করে তার খেলাটা দেখেন, আপনাদের ভালো লাগবে, এবং ফিউচার স্টার আর্জেন্টিনার জন্য। আরেকজন ফুটবলারকে আমি রেখেছি, সেটা দেখা যায় গুলেরমো সিমিওনি, খুবই ভালো ফুটবলার, ইউটিলিটি, তিনি রাইট চ্যানেলে খেলে থাকেন, রাইট ফরওয়ার্ডে খেলতে থাকেন, রাইট মিডফিল্ডে খেলতে পারেন। তার বাবাকে হয়তো অনেকে চেনেন, ডিয়েগো সিমিওনির ছেলে তিনি, অ্যাটলেটিকো মাদ্রিদের যে কোচ, তিনি অ্যাটলেটিকো মাদ্রিদেও খেলে থাকেন। আবার সেভাবে বলতে চাইলে ডিয়েগো ম্যারাডোনার ভাতিজাও বলতে পারেন। সেই হিসেবে খুবই সম্ভাবনাময় ফুটবলার, আমার মনে হয় তিনি একটা নজর
করা পারফরমেন্স দিতে পারেন। আরেকজনকে রেখেছি নিকো পাজের কথা, যেটা আমি একটু আগে ধারণা দিচ্ছি, কোমোতে খেলেন তিনি, মূলত নাম্বার 10 পজিশনটাই খেলে থাকেন, কিন্তু ফরমেশনের কারণে তিনি নাম্বার 10 রোলটা পাবেন কিনা আমি জানি না, তবে তিনি রাইট চ্যানেলও ভালো অপারেট করে থাকেন। আর্জেন্টিনার ফিউচার স্টার ধরা হয় নিকো পাজকে, এবং গত 2-3 মৌসুম থেকে ইতালিয়ান ক্লাব কোমোতে কোচ সেস ফ্যাব্রিগাসের অধীনে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন। তো সব কিছু মিলে আমার মনে হয় এই 3 জনের ফুটবলারের দিকে নজর রাখতে হয়। এবার জর্ডানের 2 জন ফুটবলারকে আমরা দেখাতে চাই, যেটা আমি বলছিলাম যে জর্ডানের ফুটবলারদের সম্বন্ধে ততটা ধারণা নেই, আমরা একটু একজন স্ট্রাইকারকে রাখতে চাই, আলী ওল ওয়ান, নাম্বার 9 জর্ডানের। তিনি কিন্তু জর্ডানের হয়ে বিশ্বকাপে একটি গোলও করেছেন অস্ট্রিয়ার বিপক্ষে, যে গ্রুপ পর্বের ম্যাচটা তারা খেলেছিল, যদিও তারা হেরেছিল, একমাত্র গোলটি তিনি করেছিলেন। তিনি এখন পর্যন্ত জর্ডানের হয়ে 30টা গোল করেছেন। তো আমার মনে হয় জর্ডান যদি ম্যাচে পজিটিভ রেজাল্ট চায়, একটা পয়েন্ট অন্তত চায়, বা তিনি যদি একটা সুযোগ সন্ধানী হয়ে গোল করতে পারেন, সেই প্রত্যাশাটা নিশ্চয়ই জর্ডানের থাকবে। আরেকজন ফুটবলারকে আমি রেখেছি জর্ডানের, মোহাম্মদ আবু তহা। তিনি মিডফিল্ডার, খুব ভালো পারফরমেন্স করে থাকেন। তহা ভালো পারফরমেন্স করে থাকেন ইন এ সেন্স তার বল রিকভারি রেট খুবই ভালো, এবং ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে তাকে ধরা হয় তার যে রিজিয়ন আছে সেই রিজিয়নে। তো মাঝ মাঠে আর্জেন্টিনার মিডফিল্ডারদের সঙ্গে যে লড়াইটা হবে, সেই জায়গায় আমার মনে হয় তহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। জর্ডান যতটুকুই আসলে লড়াই করতে পারে, সেখানে তহার অবদানটা ভালো থাকার কথা। তো এটাই ছিল আমার কাছে আপডেট। আমার মনে হয় এই 5 জন ফুটবলারের দিকে নজর রাখা যায়। এছাড়াও আর্জেন্টিনার তো হুলিয়ান আলভারেজ বা লৌতারো মার্টিনেজ যে কেউ থাকতে পারে, যে কেউ ভালো করতে পারে, তবে আমার মনে হচ্ছে এই 5 জন প্লেয়ার 2 দলের মধ্যে একটু ভালো পারফরমেন্স করতেই পারে। একদমই তাই, আপনি যা প্রেডিকশন করেন তেমনটাই হয় অলমোস্ট, এবং নিশ্চয়ই আমরা আগামীকালের ম্যাচে সেটাই দেখতে পারবো। হাসিনুর, আমার সঙ্গেই থাকুন, বিরতির পর আবারও আপনার কাছে ফিরছি। চলে যেতে চাই আবারও আমাদের এক্সপার্ট হাসিনুর রহমানের কাছে। হাসিনুর, গতকালকে কিন্তু একটা রোমাঞ্চকর ম্যাচ হয়েছে, হালান্ড এবং এমবাপ্পের দ্বৈরথ দেখতে চেয়েছিল বিশ্ব, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের নায়ক কিন্তু ডেম্বেলে। কেমন উপভোগ করেছেন ম্যাচটি? আসলে ম্যাচটা যতটুকু উপভোগ্য হওয়ার কথা ছিল ততটা হয়নি, কেননা নরওয়ে একেবারে তাদের রিজার্ভ বেঞ্চ নামিয়েছে। অনেকেই আশা করেনি এটা, আসলে ইনক্লুডিং আমিও সেই দলেই ছিলাম। আমি ভেবেছিলাম যে তারা ফুল শক্তির দল নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে, তবে আমার মনে হয় এটা তাদের একটা টেকনিক্যাল ডিসিশন ছিল। তারা এই পরাজয়ে আমার মনে হয় না খুব বেশি দুঃখিত, কেননা তারা গ্রুপের সেকেন্ড দল হিসেবে যাচ্ছে, এবং তাদের পাথওয়েটা তুলনামূলক, তারা যদি ফার্স্ট হয়ে যেত সেক্ষেত্রে আরও কঠিন দলের বিপক্ষে তাদের ম্যাচগুলো হতো। সেক্ষেত্রে তারা রাউন্ড অফ 32-তে যদি জয় পায়, তাদের সামনে ব্রাজিল আসবে, বা ওই দিকে গেলে জার্মানি বা ইউরোপিয়ান দলগুলো আসতো। আর মনে হয় তারা চুজ করে নিয়েছে যে আমরা হেরে সেকেন্ড হয়ে যেতে চাই, এটা আমার অনুমান। আমরা একটু দেখাতে চাই যে আসলে আমাদের ম্যাচের স্ট্যাটটা কেমন ছিল। আর্লিং হ্যালান্ড, সোলরথ থেকে শুরু করে তাদের কি প্লেয়াররা আসলে কেউই ছিল না, অর্থাৎ ফ্রান্স প্রত্যাশিতভাবেই ডমিনেট করেছে। বল পজিশনে 57% তারা এগিয়ে ছিল। টোটাল শট ফ্রান্স নিয়েছে 18টি, নরওয়ে নিয়েছে 10টি। বল পাসেসের ক্ষেত্রেও তারা ফ্রান্স 555টি নিয়েছে এবং 421টি নিয়েছে নরওয়ে, এবং টোটাল ট্যাকেলের ক্ষেত্রে 2 দলের সমানে সমান 17 এবং 17। তবে এই ম্যাচে আসলে সবাই নিশ্চয়ই এক্সপেক্ট করছিল যে কিলিয়ান এমবাপ্পে গোল করবে, মেসির সঙ্গে ব্যবধানটা কমিয়ে নিয়ে আসবে, কিন্তু সেটা আসলে হয়নি। এমবাপ্পে অ্যাসিস্ট করেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন, আমি যদি ভুল না করে থাকি 4টা শট নিয়েছিলেন, কিন্তু এই ম্যাচে তারকা কিন্তু ওসমান ডেম্বেলে। আর একটু ডেম্বেলের পারফরমেন্সটা দেখাতে চাই। মেসির পর তিনি বিশ্বকাপের 2য় হ্যাট্রিক করেছেন, এবারের বিশ্বকাপের 2য় হ্যাট্রিক, 3টি গোল করেছেন, যেটা স্বাভাবিক। একটু আর কেমন ছিল, অন্যান্য পারফরমেন্সগুলো কেমন ছিল? 3টি গোলের কথাই তো বলেছি। তিনি টোটাল 3টি শট নিয়েছেন, অর্থাৎ 3টি শটে তিনি 3টি গোল করেছেন। তার অ্যাকুরেসি রেট 100%। টাচেস নিয়েছেন 51টি, টোটাল ক্যারি করেছেন 227.9 মিটার। একজন ফরওয়ার্ড হিসেবে কিন্তু এটা হিউজ, বেশ অনেক দূর তিনি দৌড়েছেন, এবং তার এই পারফরমেন্সের কারণে তিনি রেটিংয়ে, প্লেয়ার্স যে রেটিং থাকে সেটাতে তিনি 10-এ 10 পেয়েছেন। তবে দর্শক, একটা জিনিস বলতে চাই, এই ম্যাচে ফ্রান্স একাদশে খুব বেশি চেঞ্জ আনেনি, কিছুটা এনেছে, যেমন ডেজেরি ডুও খেলেছে বারকোলার জায়গায়, কিন্তু যেই জিনিসটা চেঞ্জ হয়েছে, তারা ফ্রন্ট 3 বা ফ্রন্ট 4-এ যে পজিশনটা আছে সেটা চেঞ্জ করেছে। এর আগে 2 ম্যাচে ডেম্বেলেকে নাম্বার 10-এর ভূমিকায় রাখা হয়েছিল, অর্থাৎ তিনি এমবাপ্পের পেছনে খেলছিলেন, রাইট সাইডে খেলছিলেন আসলে অলিসে মূলত কিন্তু রাইট উইঙ্গার, ডেম্বেলেও কিন্তু রাইট উইঙ্গার। তো তিনি মেকশিফট পজিশনে খেলছিলেন। ডেম্বেলে তার সহজাতক যে জায়গাটা রাইট সাইড, সেটা পেয়েই কিন্তু প্রথম ম্যাচে হ্যাট্রিক করে দেখিয়েছেন যে রাইট চ্যানেলের দাবিদার কিন্তু তিনিও। তো দেখা যাক ফ্রান্সের কোচকে এই মধুর সমস্যাটা ডিল করতে হবে, অলিসে নাকি ডেম্বেলে, কে রাইট সাইডে খেলবে তাদের প্রপার পজিশনে। এবার একটু পুরো দলের রেটিং যদি দেখাতে চাই, যে ওভারঅল পুরো দল ফ্রান্স কেমন পারফরমেন্স করেছে। আমি যেমনটা বলছিলাম, অরেলিয়া চুয়ামিনিও একাদশে নতুন এসেছিলেন, এর আগের ম্যাচে তিনি ছিলেন না, তিনিও ভালো পারফরমেন্স করেছেন। ডেম্বেলে 10-এ 10 রেটিং দেখতেই পাচ্ছেন। অলিসে একটু নতুন পজিশনে এসে তার অ্যাডজাস্ট করতে মনে হয় প্রবলেম হয়েছে, তিনি প্রত্যাশিত পারফরমেন্সটা করতে পারেননি, 6.5 রেটিং তিনি ছিলেন।
কিলিয়ান এমবাপ্পে যেমনটা বলছিলাম গোল পাননি, কিন্তু 2টি অ্যাসিস্ট করেছেন, তার রেটিংও বেশ ভালো 7.4। এছাড়া তাদের গোলকিপারও ভালো পারফরমেন্স করেছেন। উপামেকানো তাদের ডিফেন্ডারও চেঞ্জ হয়েছে, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। এবং আপনি যদি দেখেন যে নরওয়ের যে লাইন আপটা, মার্টিন ওডেগার্ড নেই, তাদের অধিনায়ক এবং আর্সেনালের নেতা, তাদের মূল মিডফিল্ডার, আমি যেটা শুরুতেই বলছিলাম, তারা হয়তো পরাজয়টা মেনে নিয়েই বা সেইটা চেয়েই হয়তো মাঠে নেমেছেন, এটা আমার অনুমান, আমি ভুল হতেও পারি, যেহেতু আমি এই অনুমানটা করছি গ্রুপ সমীকরণের কারণে। তো এটাই ছিল আমার কাছে আসলে প্লেয়ার রেটিং এবং দুই দলের প্লেয়ারদের পারফরমেন্স। মেসির পরে বিশ্বকাপের দ্বিতীয় আসলে হ্যাট্রিক করেছেন ডেম্বেলে, সেই সাথে আরও একটা রেকর্ডও কিন্তু ডেম্বেলের আছে, বিশ্বকাপের ইতিহাসে তিনি দ্রুততম হ্যাট্রিক করেছেন। সেক্ষেত্রে আসলে এর আগের বিশ্বকাপগুলোতে এমন কোনো দ্রুততম হ্যাট্রিকের রেকর্ডের কোনো তালিকা কি আপনার কাছে আছে, কোন কোন প্লেয়ার করেছে? এখন পর্যন্ত হ্যাট্রিকের দ্রুততম সময়ে ডেম্বেলে কিন্তু নাম্বার 2-তে আছে, তার আগে আরও একজন আছেন, আমি সেই তালিকাটা একটু দেখাতে চাই দর্শকদেরকে। তবে শুরুতে একটু ক্লিয়ার করে নিই, আমরা এটা তো আসলে পুরোটাই আমাদের ইন্টারনেটের উপরেই নির্ভর করতে হচ্ছে যে তালিকাটা কে কোন তালিকায় আছে। তবে আমরা দুটো জায়গায় দুই ধরনের তালিকা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেটা মোস্ট রিলায়েবল সেটাই পিক করেছি। এরিক প্রবোস্ট, তিনি 24 মিনিটে হ্যাট্রিক করেছিলেন, তো তিনি আছেন শীর্ষে, এবং উসমান ডেম্বেলে 32 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেছেন। গ্যালি লিনেকার ইংল্যান্ডের ফুটবলার, সবাই জানেন তিনি কিংবদন্তি ফুটবলার, খুব সম্ভবত তিনি 86 বিশ্বকাপে, মেক্সিকোতে যে বিশ্বকাপটা হয়েছিল সেটাতে হ্যাট্রিক করেছিলেন। গার্ড মুলার, জার্মানির তারকা, তিনি 38 মিনিটে হ্যাট্রিক করেছেন, লিনেকার 35 মিনিটে করেছিলেন, গুস্তাভো তিনি 44 মিনিটে করেছিলেন হ্যাট্রিক, তিনি খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, তিনি সুইডেনের ফুটবলার, বেশ অনেক আগে পুরনো একটা বিশ্বকাপে তিনি হ্যাট্রিক করেছিলেন। তো এগুলোই আসলে দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড, খুব কম সময় মিনিটে। তবে ডেম্বেলের এই পারফরমেন্সটাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবারে বিশ্বকাপে তো আসলে অনেক রেকর্ড ভাঙা গড়ার সেই যে খেলাটা চলছে সেটা তো নিশ্চয়ই উপভোগ্য আছে। তবে এবার একটু জানতে চাই যে আজ রাতে এবং আগামীকাল সকাল পর্যন্ত কোন কোন দলের খেলা রয়েছে, এবং সেই সাথে আপনার চোখে ফেভারিট কারা? হ্যাঁ, অবশ্যই আজকে পর্তুগালের বিগ ম্যাচ আছে, ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও নিশ্চয়ই মাঠে নামবেন। আমরা একটু দেখাতে চাই ডিটেল কার কার ম্যাচগুলো আছে এবং সময় সহ দেখিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের আগে আসলে সবার আগে রাত 3টায় মাঠে নামবে ইংল্যান্ড পানামা। অবশ্যই এই ম্যাচে ইংল্যান্ডকে ফেভারিট রাখতে হবে, যদিও গত ম্যাচে ঘানার বিপক্ষে তাদের আটকে দিয়েছিল। এর একই সময় আসলে ক্রোয়েশিয়া এবং ঘানার ম্যাচ আছে। দেখা যাক ঘানার সেই জাদুকর মাঠে এসে যিনি জাদু করে থাকেন, গতবার তিনি ইংল্যান্ড ম্যাচও সেই করেছিলেন, তিনি আজকে কেমন করতে পারেন, তার বিষয়টা কতটুকু মিলে যায়। নিশ্চয়ই ম্যাচের পাশাপাশি তিনিও থাকবেন সেই দর্শক যিনি জাদুকরের বেশে আসেন এবং দাবি করে থাকেন তিনি কালো জাদু করেছেন। দেখা যাক কী হয়, আজকে তারা ক্রোয়েশিয়াকে আটকাতে পারে কিনা। তবে ঘানা যে ধরনের ফুটবল খেলেছে, আমার মনে হয় তারা ক্রোয়েশিয়াকে রুখে দিলেও দিতে পারে কিংবা হারিয়েও দিতে পারে। ক্রোয়েশিয়া কিন্তু তাদের প্রপার ছন্দে নেই। এই ম্যাচে আমি ঘানার জয়ের সম্ভাবনায় বা পয়েন্ট পাওয়ার সম্ভাবনায় আমি বেশি রাখবো। পর্তুগাল এবং কলম্বিয়া খুব হাই ভোল্টেজ ম্যাচ, নিজেদের গ্রুপে এই মুহূর্তে আসলে যেই জিতবে সে হয়তো টেবিল টপার হয়ে যাবে, এবং ড্র হলে কিন্তু পর্তুগাল 2-এ থাকবে, সেক্ষেত্রে কলম্বিয়ায় থাকবে। পর্তুগাল যদি হেরেও যায় সেক্ষেত্রেও তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে কঙ্গো যদি আবার পরের ম্যাচে ওই সময় আরেক ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে আবার যদি পর্তুগাল হেরে যায় কলম্বিয়ার কাছে, সেক্ষেত্রে কিন্তু দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। কিন্তু গোল ব্যবধান এখন পর্যন্ত +5 পর্তুগালের, কঙ্গোর মনে হয় -1 কিংবা 0 এই ধরনের। তো কঙ্গোকে শুধু জিতলেই হবে না, অনেক বড় মার্জিনে জিততে হবে এবং পর্তুগালকেও বড় ব্যবধানে হারতে হবে না, তো 5 গোলের একটা ডিফারেন্স তাদের কাভার আপ করতে হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় না যে পর্তুগালের কোয়ালিফিকেশন নিয়ে কোনো সমস্যা আছে। এই ম্যাচটা পর্তুগালের প্রমাণ করার জায়গা, তারা আসলেই কেমন ভালো দল। প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরমেন্স, দ্বিতীয় ম্যাচে তারা আবার বড় ব্যবধানে উজবেকিস্তানকে হারিয়েছে। উজবেকিস্তান তো প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে, দুর্বল দল তুলনামূলক। আজকেই আসলে রোনালদোর দলের অ্যাসিড টেস্ট, তারা কলম্বিয়ার বিপক্ষে কেমন পারফরমেন্স করছে সেটার উপরে আসলে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে ফিউচার রানে রোনালদোর দল পর্তুগাল কত দূরে এগিয়ে যেতে পারে। তো আমাদের আরও হয়তো কিছু খেলা আছে, আমরা একটু সেগুলো দেখাবো। সকালেও তো খেলা থাকবে, আর্জেন্টিনা জর্ডানের ম্যাচ, এটা নিয়ে তো আমরা ডিটেল আলোচনা করেছি, সেটা নিয়ে আর গেলাম না। আলজেরিয়া এবং অস্ট্রিয়ার খেলা আছে, আমার মনে হয় আলজেরিয়ার সাথে অস্ট্রেলিয়া অনেকটাই ফেভারিট থাকবে। তো আমার কাছে এই ছিল আপডেট। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কাউবয়দের শহর ডালাসে চলছে বিশ্বকাপ উন্মাদনা। তবে মেসি নেইমারদের ফুটবল উৎসবের মাঝেই আলাদা করে নজর কেড়েছে প্রায় 200 বছরের পুরনো ফোর্ট ওয়ার্থ
স্টক ইয়ার্ডস। বড় হ্যাট, লংহর্ন গরু, হার্ড ড্রাইভ ও বুল রাইডিং দেবে ভিন্ন এক রোমাঞ্চ। কাউবয়দের শহর টেক্সাসের ডালাস ঘুরে সেই গল্প জানাচ্ছেন সহকর্মী মুজরাবেন তারেক। দর্শক, টেক্সাসকে বলা হয় কাউবয়দের শহর। লম্বা হ্যাট এবং লম্বা শিংয়ের গরু সব মিলিয়ে টেক্সাসের প্রায় 200 বছরের ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতেই আমাদের ডালাসের এই স্টক ইয়ার্ডে আসা এবং এখানকার এই বিচিত্র অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। টেক্সাস বলতেই চোখে ভেসে ওঠে কাউবয়, বড় হ্যাট আর অবশ্যই লংহর্ন গরু। ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ডস টেক্সাসের এমন এক জায়গা যেখানে ইতিহাস আজও জীবন্ত। ডালাস শহরের ঠিক পাশে অবস্থিত এই ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ডস 19 শতকের শেষের দিকে এটি ছিল আমেরিকার অন্যতম বৃহৎ গবাদি পশুর বাজার। লাখ লাখ গরু এখান থেকে ট্রেনে করে আমেরিকার বিভিন্ন প্রান্তে পাঠানো হতো, আর এই ব্যবসার কারণেই ফোর্ট ওয়ার্থের নাম হয়ে যায় কাউ টাউন। এখন বিকাল 4টা, আর স্টক ইয়ার্ডসের সবচেয়ে বড় আকর্ষণ শুরু হয়ে গেছে, দ্য ফোর্ট ওয়ার্থ হার্ড ড্রাইভ। দিনে দুবার এই বিশাল লংহর্ন গরুর পালকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, অপরটি সকাল 11:30টায়। এই ঐতিহ্য গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। এইখানে সব ঐতিহ্য দিনে দিনে হারিয়ে যায় প্রত্যেকটা কালচারে। এখানে সবচেয়ে ভালো যে এখানে ধরে রাখছে টেক্সাস ইজ এ ওয়াইল্ড ওয়েস্ট। সো যেটা আপনারা দেখলেন আজকে যে লংহর্নের যে রাইড, এরা কালচারটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, এবং অবশ্যই ওয়েস্টার্ন কালচারের একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। Texas money Cowboys. We arrived to Dallas 3 days ago. We went to the Banderazo, to Argentinian people. And then we went to the stadium, to the AT&T stadium to saw the game. It's so good. It's so interesting. It's so cute. Or the hats and the cows, the horses. I like so much. এখানে শুধু গরুর পালি নয়, পাওয়া যাবে আসল ওল্ড ওয়েস্টের স্বাদ। এখানকার স্যালুন, কাঠের তৈরি ফুটপাত আর বিশ্বের বৃহত্তম রোডিও অ্যারেনা, যেখানে টিকিট কেটে দেখা যায় টেক্সাসের জনপ্রিয় বুল রাইডিং। আর এসব কিছুই ফিরিয়ে নিয়ে যাবে 1800 সালের পুরনো দিনগুলোতে। আধুনিক ডালাসের কাজ ঘেরা বহুতল ভবনের ঠিক পাশেই এই স্টক ইয়ার্ডস যেন একটি টাইম মেশিন। টেক্সাসের আসল ঐতিহ্য আর কাউবয় সংস্কৃতিকে ছুঁয়ে দেখতে চাইলে এখানে আসতেই হবে। শৈশবের ওয়েস্টার্ন উপন্যাস কিংবা ওয়েস্টার্ন মুভি কিংবা ডালাস সিরিয়ালটা যারা দেখেছেন, তারা অনেক চরিত্র এবং জায়গার সাথে মিল পাবেন এই টেক্সাসের স্টক ইয়ার্ডে আসলে। 200 বছরের পুরনো, কিন্তু সবকিছুই যেন এখনো টাটকা এবং জীবন্ত, এবং এখানকার কর্তৃপক্ষ তারা এই ঐতিহ্যকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই কিন্তু তারা করে আসছে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের পর্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।